গল্পকুটিরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা শুনব নরেন্দ্রনাথ মিত্র রচিত একটি ছোট গল্প। গল্পের নাম অভিসার। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। প্রথম হাতটা একটু কাঁপত নন্দিতার। খানিকক্ষণের জন্য সিঁথির সিঁদুর তুলে ফেলতে বুকের মধ্যে টিপটিপ করত। কে জানে বাবা, এই সিঁদুর আবার সিঁথিতে উঠবে তো। কিন্তু আজকাল সে এই সংস্কার কাটিয়ে উঠেছে। সংস্কার ছাড়া আর কি? সিঁদুরের সঙ্গে স্বামীর আয়ুর কি সম্পর্ক? যে সমাজে শতকরা সিঁদুর পড়ে না, তাদের স্বামীদের কি অকাল মৃত্যু হয়? নন্দিতার এক বন্ধু আছে সুমিত্রা, সেও এই হিন্দু সমাজেরই তো মেয়ে। সুমিত্রা ইচ্ছে করেই সিঁদুর পড়ে না। এই নিয়ে তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে, কিন্তু সুমিত্রা অটল। নন্দিতার আর এক বন্ধু কেতকী, মাতৃসদনে নার্সের কাজ করে। সেও যতক্ষণ হাসপাতালে থাকে সিঁদুর পড়ে না। সিঁদুর তো আসলে ভূষণ ছাড়া আর কিছুই নয়। এও এক ধরনের প্রশোধন মাত্র। এর সঙ্গে মঙ্গল অমঙ্গলের কি এমন যোগ আছে? মনকে যুক্তি দিয়ে বুঝিয়েছে নন্দিতা, তবু যেন কেমন কেমন লাগে। বরানগরে শ্বশুরবাড়ি, সেখান থেকেই সিঁদুর তুলে আসা যাবে না। শ্বশুর নেই, কিন্তু বিধবা শাশুড়ি জলজ্যান্ত রয়েছেন। ছেলের বউয়ের এই অলক্ষণে কাণ্ড দেখলে তিনি নন্দিতাকে আস্ত রাখতেন না। বরানগর থেকে যাদবপুর পর্যন্ত দীর্ঘ পথে দুধারে আত্মীয় স্বজনের 2 ঘর 4 ঘর আছে, কিন্তু নন্দিতা তাদের কারো বাড়িতেই যায় না। সোজা চলে আসে ঢাকুরিয়ায় তপতিদের বাড়িতে। তপতি তার বহু দিনের পুরনো বন্ধু আর খুব বিশ্বাসী। 2খানি ঘরের একটা ফ্ল্যাটে ছোট্ট সংসার। স্বামী আর বাচ্চা ছেলে নিয়ে বেশ আছে তপতি, কোনো ঝামেলা নেই। তপতির শোবার ঘরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নন্দিতা তার শয্যা পরিবর্তন করে। সিঁথি সিঁদুর তুলে দিয়ে বধূ থেকে ফের কুমারী হয়। শাশুড়ির জোর জবরদস্তিতে শাখাও মাঝে মাঝে পড়তে হয়। তপতির বাড়িতে এসে সেই শাখা দুগাছাও সন্তর্পণে খুলে রাখে। আজ অবশ্য শাখা ছিল না, শুধু সিঁদুরটুকু তুললেই দিব্যি ফের কুমারী হতে পারে নন্দিতা। কিন্তু তপতির আয়না বসানো গোদরেজের আলমারির সামনে দাঁড়িয়ে নন্দিতা আজ যেন কেমন একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। বাইরে পড়ন্ত রোদ, রাস্তার ওপারে কয়েকটা নারকেল গাছ নিষ্পন্দ হয়ে আছে। পেছনে খাটের ওপর বসে ছেলেকে সাজাচ্ছিল তপতি, আর নন্দিতার কাণ্ড দেখে মুখ টিপে টিপে হাসছিল। একটু বাদে তপতি বলে, কি রে, তোর অবিশ্বাস সজ্জা আর কত বাকি? নন্দিতা মুখ ফিরিয়ে তাকালো। সজ্জা আবার কিসের? বরং সাজসজ্জা সব খুলে রেখেই তো যাচ্ছি। তপতি বলল, আহা, যেটুকু ধুয়ে মুছে যাচ্ছিস তাতে তার চোখে ভালোই লাগবে। তা তো তার চোখে আরো বেশি রূপসী হয়ে উঠবার জন্যই। শাড়িটাও কি বদলে যাবি নাকি? আমার সেই বেগুনি রঙের শাড়িটা কি দেব? নন্দিতা বলল, না রে থাক, এই শাড়িতেই হবে। এই সাদা খোলের শাড়ি ওর পছন্দ। তপতি একটু হাসল। সে বলে, যতদূর জানি পছন্দটা তুই করিয়েছিলি। বিয়ের আগে তুই সাদা খোলের শাড়ি পরতে ভালোবাসতিস। সুবীর কতবার অনুরোধ করেছিল রঙিন শাড়ি পরতে, তা তো তখন পরিসনি। এখন তো দিব্যি পরছিস, আবহাওয়ার সঙ্গে মিলিয়ে মিলিয়ে রং বেরঙের শাড়ি। নন্দিতা তপতির দিকে তাকিয়ে হাসল। আহা, যত বয়স বাড়ছে তত যেন কাব্য উছলে উঠছে। রং বেরঙের শাড়ি পরব না তো কি করব? না পরলে শাশুড়ি যে রাগ করে। তপতি বলল, আর জ্বালাস নে, শুধু শাশুড়ির দোহাই দেয়া হচ্ছে। তার পুত্রটির মন জোগাতে হয় না, নয়ন জুড়াতে হয় না। এই কথা শুনে মুখ টিপে হাসল নন্দিতা। তারপর ফের আয়নার দিকে তাকিয়ে সিঁদুর তোলায় মন দিল। তপতি তাকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি কর, হাসপাতালে ভিজিটিং আওয়ার্সের অর্ধেক সময় তো কেটে গেল, 5টা বাজে। নন্দিতা বলল, বাজুক 5টা। আজকাল যেন বড্ড বেশি ক্লান্তি লাগে। তপতির ছেলে পিন্টু তাগিদা দিচ্ছিল,
আমার তো খাওয়া হয়ে গেছে মা, কখন বেরোবে? তপতি জবাব দিল, এই তোমার মাসিমণির সাজসজ্জা হয়ে গেলেই বেরোবো। তপতি নন্দিতাকে জিজ্ঞাসা করে, ক্লান্তি লাগে তো আসিস কেন? নন্দিতা একথার কোনো জবাব দিল না। আসে যে কেন সে নিজেই জানে না। শুধু আশাই তো নয়, ছলনা করতে করতে আসা, আবার এসেও ছলনা করা, এর মধ্যে যেটুকু ঝুঁকি থাক আছে। ধরা পড়লে স্বামীর কাছে কি কম কথা শুনতে হবে? সবই জানে নন্দিতা, তবু নিজেকে নিবৃত্ত করতে পারে না। সে যেন নিজে আসে না, বাইরের কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে টেনে নিয়ে আসে, কোনো একজনের প্রতি অদম্য টান। তপতি নন্দিতার সাথে বের হওয়ার আগে রাধুনী সুলক্ষীকে যথারীতি নির্দেশ দিয়ে গেল। ওর স্বামী প্রদোষ কলেজের অধ্যাপক। কলেজ ছাড়াও তপতিকে বাড়িতে পড়াতো। তারপর দিনক্ষণ দেখে ছাত্রীকে গৃহিণী করে নিয়েছে। তার আগে অনেক দিন ধরে চলেছিল মন জানাজানির পালা। সেই পর্বে নন্দিতা ওদের নানাভাবে সাহায্য করেছে। দুপুরের ক্লাসগুলো সেরে নাইট শিফটেও পড়ায় প্রদোষ, তাই ওর ফিরতে রাত হয়। নন্দিতার সুবিধে প্রদোষের চোখের সামনে বেশ পরিবর্তন করতে হয় না। অবশ্য প্রদোষ বেশ ভদ্র। যদি কখনো নন্দিতা তার সামনে পড়ে যায়, সে অশোভন কৌতূহল দেখায় না, অসঙ্গত কোনো প্রশ্ন তোলে না। সাধারণ কুশল প্রশ্নে সৌজন্যটুকু সেরে সামনে থেকে আবার সরে যায়। ভদ্র এবং এসব ব্যাপারে খানিকটা নির্লিপ্ত নন্দিতার স্বামী মণিময় সেনও। সে পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অফিসের কাজ নিয়েই আছে। প্রায় বাইরে বেরোতে হয় বড় বড় ক্লায়েন্টের ফার্ম অডিট করতে। আজ বম্বে, কাল পুনে, পরশু নাগপুর, জব্বলপুর তো লেগেই আছে। কাজ পাগল এই লোকটি তার বউয়ের চালচলন নিয়ে মাথা ঘামায় না। বিয়ে করা দরকার তাই বিয়ে করেছে, মা তাকে পিড়াপিড়ি করেছিল তাই তাকে বউ এনে দিয়েছে, ব্যাস। কর্মব্যস্ত স্বামীর এই ঈষৎ ঔদাসীন্য ভালোই লাগে নন্দিতার। নিরবচ্ছিন্ন প্রেমের নিগড়তা যে কি তা তো আর জানতে বাকি নেই নন্দিতার। বড় রাস্তার মোড়ে ফলের দোকানে নন্দিতা কয়েকটি আপেল ও নাশপাতি কিনে নিল। তপতি বাস স্টপ পর্যন্ত ওর সঙ্গে এলো, তারপর বলল, তুই তাহলে যা, শুধু ফল নিলি, ফুল নিলি না? সে তো ফলের চেয়ে ফুলই বেশি ভালোবাসে শুনেছি। তুই যা, গিয়ে দেখে আয়, আমি ছেলেটাকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে সন্ধ্যার আগেই বাড়ি ফিরব। তুই তো আমার ওখানেই হয়ে যাবি। সিঁদুর টিঁদুর ফের তো পরে নিতে হবে। আজ কিন্তু আমাদের সঙ্গে খেয়ে যাবি নন্দিতা, একসঙ্গে খাবো আর গল্প করব। নন্দিতা অসম্মতি জানিয়ে বলল, না ভাই, সে আর একদিন হবে, আজ তো বাড়িতে বলে আসিনি। তপতি চলে গেল। নন্দিতা বাস স্টপে এসে দাঁড়ালো। ভিড় দেখে একটা দুটো বাস ছেড়ে দিল। তারপর উঠবো কি উঠবো না করে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত একটি বাসেই উঠে পড়ল। বসবার জায়গাও মিলে গেল একটা। এই অভিনয় আজ যেন নন্দিতার বড্ড বেশি ক্লান্ত লাগছে। রুগ্ন বন্ধুকে আর কতদিন এভাবে ছলনা করবে নন্দিতা? ছলনা কি সে শুধু একজনকেই করছে? কতদিন আর সুবীরের কাছে ব্যাপারটা সে লুকিয়ে রাখবে? একদিন না একদিন সে তো সব ব্যাপারটাই জানবে, জেনে আঘাতও পাবে। সেই আকস্মিক আঘাতের থেকে নন্দিতার নিজের মুখ থেকেই তো শুনে নেওয়া ভালো। এত সংকোচ কিসের নন্দিতার? সুবীরের জন্য ও তো কম দিন অপেক্ষা করেনি। ও অসুস্থ হবার পরও 7 বছর ধরে নন্দিতা ওর সুস্থতার জন্য দিন গুনেছে। নন্দিতা যখন কলকাতার দক্ষিণ দিকেই থাকতো, প্রায় রোজ আসতো ওকে দেখতে, হাতে ফলের ঠোঙা কি কোনোদিন বাড়ির তৈরি খাবার নিয়ে। আনতো নতুন নতুন গল্পের বই কি মাসিক সাপ্তাহিক পত্রিকা। সুবীরের বিছানার পাশে 2 ঘন্টা তো থাকতোই, আরও 20-25 মিনিট বেশি কাটিয়েই যেত। তারপর ধীরে ধীরে আসা যাওয়া ব্যবধান বাড়তে লাগলো। রোজ আর আসা হয় না, সপ্তাহে 2 দিন করে আসে। তাতেও সুবীরের কি রাগ কি অভিমান। সে বলতো, আগের মতো তুমি আমাকে আর ভালোবাসো না। দুজনের প্রথম পরিচয়, প্রথম বন্ধুত্ব, প্রথম প্রেমের কথা আজও মাঝে মাঝে ভাবে নন্দিতা।
সুবীর তখন থেকেই হীন স্বাস্থ্য, আত্মীয় স্বজনহীন এবং অর্থনৈতিকভাবে দুর্বল। তবু নন্দিতা আকৃষ্ট হয়েছিল তার বিদ্যাবত্তায়। খুব কষ্ট করে সুবীর ভালো অনার্স নিয়ে পাশ করেছিল। নন্দিতাকে আকর্ষণ করেছিল তার নির্ভীক স্পষ্টবাদিতা। সে যেন অমিত শক্তিধর। সব রকম অনাচার অবিচারের বিরুদ্ধে সে যেন একাই দাঁড়াবার সামর্থ্য রাখে। সেই ওকে রোগ যেন একেবারে ধরাশায়ী করে দিল। টিবি আজকাল আর দুশ্চিকিৎস নয়, কতজনের হয় আবার সেরেও যায়। দিব্যি সুস্থ হয়ে তারা বিয়ে থা করে, ছেলেপিলে হয়। নন্দিতাও তাই ভেবেছিল সেরে যাবে, কিন্তু সারল না। হয়তো চিকিৎসা বিভ্রাট, হয়তো ওর নিজের অনিয়ম অত্যাচার, হয়তো বা ওর দুর্বল শরীরে প্রতিরোধ শক্তির অভাব, হয়তো এর সবকিছুই আছে, হয়তো বা সেই সঙ্গে আরো কিছু। সুবীরের কাছে নন্দিতাই ছিল একমাত্র অবলম্বন। একজন পুরুষের সর্বস্ব হতে পারার মতন সুখ আর কিছুতেই নেই, সেদিন মনে হয়েছিল নন্দিতার। কিন্তু সেই সুখ যে পরম দুঃখের কারণ হতে পারে তা কি আর তখন ভেবেছিল? কলকাতার চাকরি বাকরির সুবিধা হলো না নন্দিতার। নন্দিতাকে যেতে হলো চন্দননগরে স্কুল মাস্টারি নিয়ে। প্রথম কিছুদিন কলকাতা থেকেই যাতায়াত করত, কিন্তু এই ব্যবস্থা বেশি দিন টিকিয়ে রাখতে পারল না। তার বড় কষ্ট হতো। নন্দিতা একটা মেয়েদের হোস্টেলে জায়গা করে নিয়েছিল। সুবীর বলেছিল, তুমি ইচ্ছে করেই আমার কাছ থেকে দূরে সরে গেলে, কলকাতায় কি কোনো একটা চাকরি বাকরি হতো না? নন্দিতা বলেছিল, কই আর জুটলে কি আর দূরে গিয়ে থাকি? দূরে গিয়ে কিন্তু ভালোই লাগলো নন্দিতার। স্কুলের মেয়েরা তাকে ভালোবাসে, টিচারদের মধ্যে অনেকেই তার যোগ্যতা স্বীকার করে। নন্দিতার মনে হয় কি মধুর এই প্রশান্তি, ছাত্রীদের আনুগত্য, সহকর্মীদের সাথে প্রীতি সখ্য বন্ধুত্ব। এর মূল্য যে এত বেশি এখানে না এলে বুঝতে পারত না নন্দিতা। আগের মতো সুবীরের চিঠির আর জবাবও দেয়া হতো না। ঘন ঘন দেখতে যাওয়া আর হয়ে উঠত না। সুবীরের দীর্ঘ চিঠির জবাবে ছোট করে উত্তর লেখে নন্দিতা। সপ্তাহে সপ্তাহে পরীক্ষার খাতা দেখি, আরো কত রকমের কাজ, নিঃশ্বাস ফেলার সময় নেই। চিঠির ধরন দেখে বোঝা যেত নন্দিতা অন্য সুখের স্বাদ পেয়েছে। বন্ধুত্ব আর ভালোবাসা তো আছেই, কাজকর্ম, কর্মস্থলে যশ জীবনে কম রসের যোগান দেয় না। সেই রস যেন প্রেমেরই পরিপূরক। কোনোদিন ছাত্রীদের ব্যান্ডেলের চার্চ দেখাতে নিয়ে যায়, সাপ্তাহিক ছুটিতে দীঘা সমুদ্র তীর থেকে বেরিয়ে আসে, কোনোদিন আবার দলবল নিয়ে কলকাতা টহল দেয়। সুবীরকে আর দেখতে যাওয়া হয়ে ওঠে না। চিঠির পর চিঠিতে সুবীরের অভিমান, ঈর্ষা, আক্ষেপ পঞ্জীভূত হতে থাকে। নন্দিতার মনে একটুও যে অনুশোচনা হতো না তা নয়। একজন রুগ্ন বন্ধুকে, তার উপর একান্তভাবে নির্ভরশীল বন্ধুকে দূরে সরিয়ে রাখছে সে। যেতে আর ইচ্ছে করে না। হাসপাতালের সেই বিষণ্ণ পরিবেশ, ওষুধের গন্ধ, ডাক্তার নার্সদের চলাফেরা, অনেকটা কয়েদিদের মতন ইউনিফর্ম পরা রোগীদের জটলা, এই পরিবেশের মধ্যেও নন্দিতা সুবীরের সঙ্গে একসময় কি প্রণয় মধুর মুহূর্তগুলোই না কাটিয়েছে। কিন্তু জীবনের স্রোত তাকে অন্যত্র আজ সরিয়ে নিয়ে ফেলেছে। সে জগৎ সুস্থ, সজীব, কর্মশীল মানুষের। হাসপাতালে যখন ঘন ঘন আসত নন্দিতা, তার কাজ ছিল একটা রুগ্ন বন্ধুকে সেবা, সোহাগ করা, সান্ত্বনা দান, তাকে আশা ভরসায় উদ্দীপ্ত করে তোলা। আর স্কুলে এসে অন্য কর্তব্য ভার পড়েছে নন্দিতার ওপর। মেয়েদের শেখানো, দেখানো, গল্প বলা, তাদের নালিশ শোনা, তার প্রতিকার করা। শান্তিপুরে থাকেন নন্দিতার মা, বাবা, ভাই বোন। কলকাতার কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপর সুবীর সান্যাল তাকে সেই পিতৃপরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন করে এনেছিল। আবার চন্দননগরের এই কর্মজীবন তাকে সুবীর আর তার হাসপাতাল থেকে অনেকটা দূরে সরিয়ে এনেছে। এই দূরত্ব শুধু ভৌগোলিক দূরত্ব নয়, মনের দিক থেকেও বেশ খানিকটা দূরে সরে এসেছে নন্দিতা। মাঝে মাঝে অবশ্য তার মনে হয়
এ যেন এক ক্ষমাহীন নিষ্ঠুরতা। কিন্তু মনকে যত গালাগালি দিক না, সে নিজের কাজ করে যায়। তাকে ফেরানো বড়ই শক্ত। এর মধ্যে একদিন সুবীর এক দুঃসাহসিক কাজ করে বসল। সে হঠাৎ গিয়ে চন্দননগরে হাজির। ছাত্রীদের নিয়ে বেড়াতে বেরিয়েছে নন্দিতা। স্টেশনেই তার সঙ্গে দেখা। নন্দিতা তাকে দেখে বলল, এ কি তুমি যে এখানে? সুবীর বলল, তুমি তো আর যাও না, তাই আমি তোমার সঙ্গে দেখা করতে এলাম। নন্দিতা বলেছিল, তুমি এই অসুস্থ শরীর নিয়ে? ছাত্রীদের একটু দূরে দাঁড়িয়ে থাকতে বলে নন্দিতা সুবীরকে বলল, তুমি অত্যন্ত অন্যায় করেছো সুবীর। আমি চাইনি তুমি আমার স্কুল পর্যন্ত এসে ধাওয়া করবে। সুবীর বলেছিল, কেন, আমাকে 10 জনের সামনে স্বীকার করে নিতে তোমার এত লজ্জা কিসের? আমি কোন দিক থেকে তোমার অযোগ্য? আচ্ছা চলো তোমার হোস্টেলে, সেখানে কথা হবে। নন্দিতা বলেছিল, সেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। সুবীর বলেছিল, তাহলে চলো কোনো চায়ের দোকানে গিয়ে বসি, সেখানে কথা হবে। নন্দিতা বলেছিল, এমন কি কথা আছে যা আজ তোমার বলা চাই? আমি পরে গিয়ে শুনব। সুবীর জিজ্ঞাসা করেছিল, কবে যাবে তুমি? নন্দিতা বলেছিল, আমার যখন সময় সুবিধা হবে তখন একদিন যাব। সেদিন পরের ট্রেনেই সুবীর চলে এসেছিল। নন্দিতা সুবীরকে একটু বিশ্রাম করতেও বলেনি, 1 কাপ চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়নি। ওই রুগ্ন দুর্বল মানুষটিকে আরো প্রচণ্ড আঘাত করতে পারলে সে যেন বেশি খুশি হতো। মাঝে মাঝে আপন স্বভাবের মধ্যে কি যে এক দুর্বোধ্য নিষ্ঠুরতা জেগে ওঠে, নন্দিতা নিজেই বুঝতে পারে না। ঝড়ের মতো, ভূমিকম্পের মতো সে যেন এক প্রাকৃতিক বিপর্যয়। সব মায়া মমতার বন্ধন ছিন্ন ভিন্ন করে দিতে চায় যেন সে। অনেকদিন বাদে নন্দিতা ফের গিয়ে সাক্ষাৎ করল সুবীরের সঙ্গে। কিন্তু সে যেন নিতান্তই কর্তব্যবোধ, তাতে কোনো রস নেই, কোনো আনন্দ নেই। সুবীর কিছুদিন অভিমান করেছিল, কিন্তু ফের তার এই আবেগ, উচ্ছ্বাস, অভিযোগ, অভিমান প্রবল এবং অবিরল হয়ে উঠল। চিঠির পর চিঠিতে সে নন্দিতাকে অতিষ্ঠ করে তুলল। সুবীর লিখতে লাগলো, তুমি এত নিষ্ঠুর, এত হৃদয়হীন। কিন্তু এই গঞ্জনা শুনেও নন্দিতার মধ্যে কোনো পরিবর্তন হলো না। সে ভাবতে লাগলো, এ কোন ধরনের পুরুষ, বিন্দুমাত্র যার আত্মসম্মান নেই, সব শেষ হয়ে গেছে শুনেও যে ছেড়ে দিতে চায় না, ইচ্ছার বিরুদ্ধে যে তাকে বেঁধে রাখতে চায়, তাকে সহ্য করা কি সহজ? কি করে এই কারাগার থেকে রক্ষা পাবে নন্দিতা ভেবে পায় না। একজন যেন অবাঞ্ছিত বাসনার 2 বাহু মেলে তাকে জড়িয়ে ধরবার জন্য পিছনে পিছনে ছুটে আসছে, আর নন্দিতা প্রাণপণে তার হাত থেকে রক্ষা পাবার জন্য ছুটে পালাচ্ছে। পথের আর শেষ নেই। শেষ পর্যন্ত আশ্রয় মিলল। বাবা মা অনেকদিন ধরেই বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু নন্দিতা তাতে কান দেয়নি। দাদারা বিরক্ত হয়ে এই প্রসঙ্গ ছেড়েই দিয়েছেন। যে যার কর্মস্থলে আছেন বউ ছেলেমেয়ে নিয়ে। পারিবারিক বন্ধনও শিথিল। 2-1 দিনের অতিথি হিসেবে তাদের কাছে যায় নন্দিতা, কিন্তু যাবার পর সেই 2 দিন কাটানো কষ্টকর হয়ে ওঠে। এই সময় বাবা মা আবার পীড়াপিড়ি শুরু করলেন। বাবা বললেন, খুকি আমার কথা শোন, আমার দশা তো দেখছিস, দেহের যা অবস্থা, নড়তে চড়তেও পারিনি, কবে চলে যাব তার ঠিক নেই। অনেকদিন বাদে আবার একটি সম্বন্ধ এসেছে। ছেলেটি ভালোই, বাড়ির অবস্থা ভালো, আর রোজগার ভালো, শুধু বয়সটাই একটু বেশি। মা বললেন, আজকালকার ছেলেদের 40 বছর বয়স আবার একটা বয়স নাকি? তোমার মেয়েই বা এমন কচি খুকি কি? নন্দিতা বলল, করো, তোমাদের যা খুশি তাই করো, আমি আর ভাবতে পারি নে। বাবা বলেছিলেন, আমি আছি তোর মাথার ওপর, তোর দাদারা মাথার ওপর আছে, তুই কেন ভাবতে যাবি? এতদিন নিজের ভাবনা তো নিজেই ভেবেছিলি বলেই এই তো হাল।
ওরা যা বললেন তাতেই রাজি হয়ে গেল নন্দিতা। শুধু একটি শর্ত, কোনো রকম জাঁকজমক আড়ম্বর আয়োজন যেন না হয়। তেমন আড়ম্বর অনুষ্ঠানের সাধ্য বাবার ছিল না। নানা কারণে দাদারা তেমন সাহায্য করতে পারলেন না। কারোর বইয়ের অসুখ, কারোর বাড়ি করতে গিয়ে ধার দেনা হয়েছে, নগদ টাকা কই হাতে। সুবীরকে ইচ্ছে করে নন্দিতা জানায়নি ব্যাপারটা। সে এ খবর সহ্য করতে পারবে না। কিন্তু নন্দিতা ভাবতে পারেনি বিয়ের পিঁড়িতে বসে এই শুভ উৎসবটা তার নিজের কাছেও এতখানি অসহ্য লাগবে। মনে পড়ে যাবে বহু দিনের পুরানো একটি প্রতিশ্রুতি, টিবি হাসপাতালের একটি বেড, একটি রোগজীর্ণ দেহ, আর দেখা হবার সঙ্গে সঙ্গে দুটি চোখে সেই ঔজ্জ্বল্য। কিন্তু তখন তো আর ফিরবার উপায় নেই, আর ফিরবেই বা কোথায়? শুধু সহানুভূতিকে সম্বল করে সারা জীবন কাটিয়ে দেওয়ার মতো সংকল্পের জোর কি তখন নন্দিতার মধ্যে আর ছিল? মণিময়ের স্বভাব সুবীরের ঠিক বিপরীত। মানুষটি নিরস নয়, তবে তার অতিরিক্ত উচ্ছ্বাসও নেই। সুবীরের মতো একটি নারীকে সর্বস্ব দিয়ে ভালোবাসার কথা মণিময় ভাবতেও পারে না। তবে তার স্ত্রীর যেটুকু প্রাপ্য তা নিশ্চয়ই দেয়, আদর সোহাগও করে, মদও খায়, তবে তা নিয়ে বাড়াবাড়ি করে না। নিজের কাজকর্মের চাপ যখন পড়ে তখন কারো কথাই তার মনে থাকে না। অফিসের কাজে মাঝে মাঝে ট্যুরেও বের হয়। নন্দিতাকে রেখে যায় মার জিম্মায়। স্কুলের কাজ নন্দিতাকে বিয়ের পর ছেড়ে দিতে হয়েছে। মণিময় বলেছিল, আমি যখন অক্ষম হয়ে পড়ব তখন চাকরি করো, যতক্ষণ শক্ত সামর্থ্য আমি আছি ওসব দিয়ে দরকার নেই। শাশুড়ি মাঝে মাঝে বলেন, এত জায়গায় যাস, বউকে দু একদিনের জন্য নিয়ে যেতে পারিস না? মণিময় বলে, বেড়াবার জন্য তো যাই না মা, যাই কাজে। যখন বিলাস ভ্রমণে যাব তোমার বৌমাকে সঙ্গে নেব। তখন আবার তুমিই বলবে, এমন বউ পাগল ছেলে আর দেখিনি। শাশুড়ি হেসে বলেন, না বাপু, আমি তা কোনোদিনও বলবো না। তোমার যত খুশি বেড়াও না বউকে নিয়ে। স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবার কিছুই নেই। এমন একজন বস্তুবাদী কর্মব্যস্ত মানুষকেই তো চেয়েছিল নন্দিতা। তবু কেন যে মনে হয় কিসের একটা অভাব আছে। এখানে এসে যেটুকু প্রয়োজন তা নন্দিতার মিটেছে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যেটুকু তা নাগালের বাইরেই রয়ে গেল। আর একজন ছিল অন্য রকম। প্রয়োজনের যে দাবি তার শিকিয়ে তার কাছে মিটত না। যে দিত প্রয়োজনের অতিরিক্ত সুধা, যা হাওয়ায় ভাসে হাওয়ায় মিলায়। নন্দিতার কেন যেন মাঝে মাঝে মনে হয় এক বন্দিদশা থেকে আর এক বন্দিদশায় এসে সে পড়েছে। সারা পৃথিবীটাই যেন একটা কারাগার, শুধু তাদের নাম আলাদা, নিয়মকানুন আলাদা। কিছুদিন আগে ঠিকানা বদলে দেয়া একখানা খামের চিঠি এসে পৌঁছালো নন্দিতার হাতে। হাতের লেখাটা তার সুপরিচিত। চিঠি খুলে পড়ল নন্দিতা। সংক্ষিপ্ত একটা চিঠি। অসুখ আবার বেড়েছে, ফের উঠতে হতে পারে অপারেশন টেবিলে। নেমে আসতে পারবো কিনা জানি নে। তোমার সঙ্গে একবার দেখা হলে ভালো হতো। নন্দিতার স্বামী সফরে বেরিয়েছে। শাশুড়ির কাছ থেকে ছুটি নিল নন্দিতা। হাসপাতালে এক আত্মীয় আছে নন্দিতার, সম্পর্কে ভাই হয়। তার অসুখের বড্ড বাড়াবাড়ি। নন্দিতা অনুমতি চাইল, একটু দেখে আসবো মা। শাশুড়ি ভালো মানুষ, সঙ্গে সঙ্গে অনুমতি দিলেন। তিনি বললেন, যাও না বৌমা, কিন্তু অত দূর কি একা একা যেতে পারবে? নন্দিতা বলেছিল, পারবো মা, একা একা চলাফেরার অভ্যাস আমার আছে। পথে যেতে যেতে নন্দিতার হঠাৎ মনে হয়েছিল, এই বেশে তো যাওয়া যাবে না সুবীরের কাছে। সে যে বড় নিষ্ঠুরতা হবে। ও যদি নন্দিতার বিয়ের খবর না পেয়ে থাকে, তাহলে হয়তো অবাক হবে, দুঃসহ বেদনায় স্তব্ধ হয়ে থাকবে। কি দরকার ওই মৃত্যু পথযাত্রীকে পথের প্রান্তে অমন করে ঠেলে দেবার? তার চেয়ে একটু মধুর মিথ্যায় তাকে শান্তি দিতে ক্ষতি কি?
ঢাকুরিয়ায় বাবুবাগান লেনে থাকে তপতিরা। সেখানে গিয়ে বান্ধবীকে সব কথা খুলে বলেছিল নন্দিতা। সৎ উদ্দেশ্য এবং কিঞ্চিত অসৎ উপায়ের কথা সে গোপন রাখেনি। তপতি সায় দিয়ে বলেছিল, ঠিক বলেছিস, মরার ওপর খাড়ার ঘা দিয়া লাভ কি। আবার বহুদিন পরে নন্দিতা সুবীরের রোগশয্যার পাশে টুলটির ওপর বসেছিল। সুবীরের চেহারা আগের থেকেও অনেক খারাপ হয়ে গেছে। সে পুরো শয্যাশায়ী, ঘন ঘন কাশছে। তবু সুবীর তাকে দেখে উৎসাহে উঠে বসতে চেষ্টা করেছিল। নন্দিতা মৃদু ধমকের সুরে বলেছিল, অত উঠছ কেন আবার? সুবীর বলেছিল, আমি জানতাম নন্দিতা তুমি আসবে। আমার ওই চিঠি পেলে তুমি না এসে থাকতে পারবে না। বারবার কাশি এসে কথাবার্তায় আঘাত করেছিল। নন্দিতা বলেছিল, অত কেন কথা বলছো তুমি? সুবীর বলেছিল, কতকাল পরে দেখা, কত কথা জমে আছে, কথা না বললে তুমি বুঝবে কি করে। নন্দিতা মধুর প্রতিবাদ করে বলেছিল, তুমি কি ভেবেছ বলো তো? শুধু কথা বললেই তবে বুঝবো, না বললে বুঝবো না? সস্নেহে ধমকে ওর সব কথা বন্ধ করে দিয়েছিল। খানিকক্ষণ চুপ করে থেকে সুবীর ফের বলেছিল, আমি অনেক চিঠি লিখেছি তোমাকে। নন্দিতা বলেছিল, কই তোমার চিঠি তো আমি পাইনি। সুবীর বলেছিল, পোস্ট করিনি, পাবে কি করে, জমিয়ে রেখেছি, আজ তোমাকে সব দিয়ে দেব। ডায়েরি লিখেছি দিনের পর দিন। সেও যে তোমার কথাতেই ভরা। নিয়ে যেও সেসব। আমার এই মূল্যবান সম্পত্তির তুমি একমাত্র উত্তরাধিকারী। আজ তুমি নিয়ে যেও নন্দিতা, কাল যদি আমি না থাকি। নন্দিতা বলেছিল, কি যে বলো, না থাকবার কি হয়েছে? তোমার অসুখের ধারাই তো এই রকম, কখনো বাড়ে আবার কখনো কমে। সেদিন সুবীরের ডায়েরি আর চিঠিগুলো নন্দিতা রেখেই এসেছিল। সে বলেছিল আর একদিন নেব, কিন্তু মনে মনে বলেছিল, নেব যে নিয়ে রাখবো কোথায়? সুবীরের অপারেশন আপাতত স্থগিত আছে। বিনা অপারেশনেই সে একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। সংকটটা মনে হয় এবারের মতো কাটল। এখন হঠাৎ আবার নন্দিতার আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। অত দূর থেকে এত ঘন ঘন দেখতে আসাটা ভালো দেখায় না। মণিময়ও ট্যুর থেকে ফিরে এসেছে, এখন সে আছে কলকাতায়। সেদিন হেসে মণিময় জিজ্ঞাসা করেছিল, কি গো, তোমার ভাইয়ের অসুখ টসুখ সারল? নন্দিতা হেসে বলেছিল, সম্পূর্ণ এখনো সারেনি। মণিময় বলেছিল, খানিকটা সারলেই হলো। কি রকম ভাই যেন তোমার? মাস্তো তো ভাই নয় তো? আসা যাওয়ায় নন্দিতার আবার ক্লান্তিবোধ শুরু হয়েছে। ছোটখাটো অসুবিধাগুলো বড্ড বড় হয়ে উঠছে। কে জানে এর মধ্যে কতখানি বা মনের, কতখানি বা শরীরের। তাছাড়া এক এক সময় নন্দিতার সন্দেহ হয়, মনে হয় সুবীর যেন সব জানে। বিয়ের কথাও জেনেও আবার খুব কুমারী সেজে অভিনয় করার কথাও সে জানে। সুবীরের কতজন বন্ধু, কারুর না কারুর কাছ থেকে সুবীর হয়তো জেনেছে। সুবীর হয়তো সবই জানে, জেনেও ও চুপ করে থাকে। হয়তো নন্দিতার এই নিখুঁত অভিনয়টুকু উপভোগ করে, হয়তো বা ভাবে, যেটুকু পাচ্ছি তাই বা মন্দ কি। একদিন যা বাস্তব ছিল, আজ তার ছায়াটুকু নিয়ে, ছলটুকু নিয়ে দুজনেই সময় কাটে। সুবীর বলে, আমি আর এখন বেশি কিছু চাই না নন্দিতা। আমার সাধনা এখন সবচেয়ে কম চাওয়ার, প্রায় না চাওয়ার সাধনা। আমার পরীক্ষা এখন সবচেয়ে কম পেয়ে, এমন কি কিছু না পেয়েও কিভাবে বেঁচে থাকতে পারি তাই নিয়ে। সুবীরের এসব কথার মানে কি? হয়তোবা ধরা পড়ে গেছি এই সংশয় নিয়ে। লুকোচুরিতে কি কোনো মজা থাকে? আবার বাস্তবে ফিরে এলো নন্দিতা। যখন খেয়াল হলো নির্দিষ্ট স্টপ ছাড়িয়ে নন্দিতা চলে এসেছে অনেকটা, বাস থেকে নেমে সেই পথটুকু সে ফের হেঁটে এগিয়ে এলো। বহুদিনের পরিচিত সেই হাসপাতালের গেট। রোগীদের আত্মীয়স্বজনরা কেউ ঢুকছে, কেউ বেরোচ্ছে। মজা থাকুক বা না থাকুক,
নন্দিতা আর বেশি দিন এভাবে এখানে আসতে পারবে না। তাকেও এবার দীর্ঘদিনের জন্য ছুটি নিতে হবে, আড়ালে চলে যেতে হবে। তারপর হঠাৎ একদিন ঢুকে পড়তে হবে কোনো হাসপাতালে। সে হাসপাতাল অবশ্য কোনো অসুখের হাসপাতাল নয়। শাশুড়ি নাতির মুখ দেখার জন্য দিন গুনছেন। আমাদের আজকের গল্প অভিসার এখানেই সমাপ্ত হলো। নমস্কার।